আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি সাজাদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.6 এর চতুর্থ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.6 এর 23 নম্বর অঙ্কে দেওয়া আছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। তারপর বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তাহলে সমাধান করলে শুরুতে আমরা ধরে নিব, আমাদের যেহেতু মোট মূল্য বের করতে বলেছে, তাহলে এখানে আমরা ধরে নিব যে মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান 1, অর্থাৎ এখানে আমরা পুরো সম্পত্তিটাকে কি ধরে নিলাম? 1 ধরে নিলাম। তাহলে এখন আব্দুর রহমান কি করেন? প্রশ্নেই বলা আছে যে তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। তার মানে আমরা লিখতে পারবো যে আব্দুর রহমান স্ত্রীকে দান করেন, তার পুরো সম্পত্তি ধরে নিয়েছিলাম হচ্ছে আমরা 1, তার মানে 1 এর 0.125 অংশ। তাহলে এরপর লাইনে সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো 1 এর। এখন 0.125 কে আমরা কিভাবে লিখতে পারি? এখন আমরা 0 এবং দশমিক বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি কি 125। এই 125 লিখবো আমরা উপরে, এবং নিচে আমরা এখানে একটি দাগ দিয়ে নিচে লিখবো হচ্ছে দশমিকের জন্য 1 দিব, এবং দশমিকের পরে যেহেতু 3টি শূন্য 3 ঘর আছে এই জন্য 3টি শূন্য দিব, অর্থাৎ 1 দিয়ে 3টি শূন্য দিয়ে এরপর লিখবো হচ্ছে অংশ। অর্থাৎ এখানে আমরা কি করলাম? সাধারণ ভগ্নাংশ রূপান্তর করে ফেললাম। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 125 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি তাহলে 125 কেটে উপরে লিখবো 1 এবং 1000 কেটে নিচে লিখবো 8। তার মানে আমরা কি পেলাম? 1 এর 8 ভাগের 1 অংশ। তার মানে হচ্ছে নিচে থাকবে 8 এবং উপরে থাকবে 1, অর্থাৎ 8 ভাগের 1 অংশ। তার মানে আমরা পেয়ে গেলাম যে স্ত্রীকে দান করলেন হচ্ছে তার সম্পত্তির কত অংশ? 8 ভাগের 1 অংশ। তারপর আমাদের দেখো, আমাদের প্রশ্নে কি বলা আছে? তারপর হচ্ছে বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। অর্থাৎ এখানে বাকি সম্পত্তিটা আমরা কিভাবে বের করবো? আমরা এখন যদি স্ত্রীকে যতটুকু দান করছেন এই অংশটাকে যদি আমরা তার মোট সম্পত্তি থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা বাকি অংশটা অর্থাৎ বাকি সম্পত্তিটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা সেটাই করেছি যে লিখেছি অবশিষ্ট সম্পত্তি, অর্থাৎ আমরা পুরো সম্পত্তি থেকে স্ত্রীর প্রাপ্ত সম্পত্তিটা বিয়োগ দিলাম, অর্থাৎ 1 বিয়োগ 8 ভাগের 1 অংশ। তাহলে এখন আমরা কি করবো? এই একটা হচ্ছে আমরা লব আকারে ধরবো এবং তার নিচে কিন্তু হর আছে অদৃশ্য অবস্থায়। এখন আমরা কি করব? এই 1 এবং 8 এর লসাগু আমরা এখানে লিখবো হচ্ছে 8। তারপর এখন আমরা কি করব? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে পাবো হচ্ছে 8 বিয়োগ 1, তারপর হচ্ছে অংশ। তারপর 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। তার মানে 8 ভাগের 7 অংশ। তার মানে আমরা অবশিষ্ট সম্পত্তি পেয়ে গেলাম কত? 8 ভাগের 7 অংশ। তারপর আমাদের প্রশ্নে বলা ছিল কি, এই যে বাকি সম্পত্তির 0.5 অংশ দিচ্ছেন পুত্রকে এবং 0.25 অংশ দিচ্ছেন কন্যাকে। তার মানে এখানে আমরা যেহেতু বাকি সম্পত্তি অর্থাৎ অবশিষ্ট সম্পত্তিটা পেয়ে গেছি, কত অংশ? 8 ভাগের 7 অংশ। সুতরাং এখন আমরা লিখতে পারবো যে পুত্রকে দেন 8 ভাগের 7 এর 0.50 অংশ, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে এরপর লাইনে লিখবো 8 ভাগের 7 এর 0.50 কে কি লেখা যায়? এখানে যদি আমরা 0 এবং দশমিক বাদ দিই তাহলে উপর লিখবো 50 এবং নিচে লেখা যাবে দশমিকের জন্য 1 দিব এবং দশমিকের পরে যেহেতু 2 ঘর এজন্য আমরা 2টি শূন্য দিব। তাহলে এখানে আমরা কি করব? এখন যদি উপরে নিচে আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে 50 কেটে উপরে লিখবো 1 এবং 100 কেটে নিচে লিখবো 2। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? নিচে পাচ্ছি 8 দুগুণে 16 এবং উপরে পাচ্ছি 7 থেকে 7, তার মানে 16 ভাগের 7 অংশ। তার মানে পুত্রকে দেন হচ্ছে 16 ভাগের 7 অংশ। তারপর হচ্ছে কন্যাকে দেন, কন্যাকে কত? 8 ভাগের 7 এর, অর্থাৎ বাকি সম্পত্তি 0.25 অংশ। অর্থাৎ তাহলে আমরা লিখবো যে কন্যাকে দেন 8 ভাগের 7 এর 0.25 অংশ। তাহলে এটাকে লেখা যায় এরপর লাইনে যে 8 ভাগের 7 এর 0.25, এখানে যদি 0 এবং দশমিক বাদ দিই তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 25, তাহলে আমরা লিখবো 25 এবং নিচে লিখবো হচ্ছে আমরা হরের ক্ষেত্রে আমরা দশমিকের জন্য 1 লিখবো এবং দশমিকের পরে যেহেতু 2 ঘর এই জন্য 2টা শূন্য বসাবো। তাহলে এখন আমরা যদি উপরে নিচে 25 দ্বারা ভাগ করি তাহলে 25 কেটে উপরে লিখবো 1 এবং 100 কেটে নিচে লিখবো 4। তার মানে আমরা কি পাচ্ছি? 8 ভাগের 7 এর 4 ভাগের 1 অংশ। তাহলে এখানে আমরা এখন কি করব? লবগুলোকে একসাথে গুণ দিব এবং হরগুলোকে একসাথে গুণ দিব। তাহলে 7 থেকে 7 উপরে পাচ্ছি এবং নিচে পাচ্ছি 4 8 32। তার মানে 32 ভাগের 7 অংশ। তার মানে পুত্রকে দেন হচ্ছে 16 ভাগের 7 অংশ এবং কন্যাকে দেন হচ্ছে 32 ভাগের 7 অংশ। তাহলে এখন আমরা একত্রে বের করবো, অর্থাৎ পুত্র ও কন্যাকে কত রূপ দেন?
যে পুত্র ও কন্যাকে দেন হচ্ছে 16/7 যোগ 32/7 অংশ। তাহলে এখন আমরা কি করব, 16 এবং 32-এর লসাগু অর্থাৎ হরগুলোর লসাগু বের করব। তাহলে এখানে পাচ্ছি কত, 32। তার মানে 16 এবং 32-এর লসাগু হচ্ছে 32। তারপর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে উপরে পাচ্ছি আমরা 14 যোগ 7 এত অংশ। তাহলে 14 সাথে 7 যোগ করলে কত পাচ্ছি, 21। তার মানে 32/21 অংশ। এটা হচ্ছে পুত্র এবং কন্যাকে দেন কত, 32/21 অংশ। তাহলে এখন আমরা কি করতে পারবো, এখন আমরা আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তিটা বের করতে পারবো কিভাবে। এখন আমরা এই যে আমরা বের করেছিলাম অবশিষ্ট সম্পত্তি এর আগে, যে এই অবশিষ্ট সম্পত্তি থেকে যদি আমরা পুত্র ও কন্যার প্রাপ্ত সম্পত্তিটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আব্দুর রহমানের বাকি অবশিষ্ট সম্পত্তিটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমরা এটাই করেছি যে 8/7 বিয়োগ 32/21 অংশ। তাহলে এখন আমরা কি করবো, 8 এবং 32-এর লসাগু অর্থাৎ হরগুলোর লসাগু এখানে পাচ্ছি 32, এজন্য লিখেছি 32। তারপর এখন আমরা কি করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে উপরে পাচ্ছি 28 বিয়োগ 21 অংশ। তাহলে 28 থেকে 21 বিয়োগ দিলে পাচ্ছি কত, 7। তার মানে 32/7 অংশ। তার মানে আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তির পরিমাণ হচ্ছে 32/7 অংশ। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু বলা ছিল যে, আমাদের প্রশ্ন এখানে দেখো বলা ছিল যে যে পুত্র এবং কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য কত, 3,15,000 টাকা। তাহলে আমরা এখানে যেহেতু অবশিষ্ট সম্পত্তি কতটুকু অংশ সেটা আমরা বের করেছি, অর্থাৎ 32/7 অংশ। তার মানে এই 32/7 অংশ সমান আমরা লিখতে পারি 3,15,000 টাকা। এবং দেখো আমি এভাবে লিখেছি যে প্রশ্ন মতে সম্পত্তির 32/7 অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা। সুতরাং সম্পত্তির এক বা সম্পূর্ণ অংশের মূল্য হবে আরো বেশি, অর্থাৎ আমরা এখানে গুণ করব। তাহলে দেখো 3,15,000 গুণ 32, তারপর হচ্ছে ভাগ 7। অর্থাৎ এখানে কি হয়েছে দেখো, এই হরটা যখন আমরা এখানে ডান পাশে চলে আসছে, তখন এই ভগ্নাংশের লবটা হরটা লব হয়ে গেছে, এজন্য 7টা নিচে এবং 32টা উপরে হয়েছে। তাহলে এখন যদি আমরা 7-এর উপর নিচে ভাগ করি, তাহলে নিচে 7 কেটে নিচে লিখবো 1 এবং 3,15,000 কেটে উপরে লিখবো হচ্ছে 45,000। তার মানে 45,000 সাথে যদি আমরা 32 গুণ দিই, তাহলে পাবো হচ্ছে কত, 14,40,000 টাকা। তার মানে সম্পত্তির মোট মূল্য হচ্ছে 14,40,000 টাকা। তারপর দেখো 24 নম্বর অঙ্কে দেওয়া আছে, একজন কৃষক তার 250% জমির 8/3 অংশ জমিতে ধান এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। তাহলে কতে বলা আছে যে পতিত জমির পরিমাণ বের করো। তারপর কতে বলা আছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2,400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন। তারপর গতে বলা আছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। তাহলে এখানে কত কি দেওয়া আছে, পতিত জমির পরিমাণ বের করো। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখবো, এখানে আমরা ধরে নিলাম যে মনে করি সম্পূর্ণ জমি এক অংশ, অর্থাৎ পুরো জমিটাকে আমরা কি ধরে নিলাম, এক অংশ ধরে নিলাম। এবং আমাদের প্রশ্নে বলা ছিল যে তিনি তার 250% জমির 8/3 অংশ জমিতে হচ্ছে ধান করেছিলেন এবং 12/5 অংশ জমিতে হচ্ছে সবজি চাষ করেছিলেন। তাহলে এখন আমরা লিখবো যে ধান ও সবজি চাষ করলেন, তখন আমরা একত্রে যোগ করে দিব, অর্থাৎ 8/3 যোগ 12/5 অংশ। তাহলে এখানে আমরা 8 এবং 12 এর যদি লসাগু বের করি তাহলে পাবো হচ্ছে 24। তাহলে এখন আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে পাচ্ছি হচ্ছে 9 যোগ 10, তার মানে 9 সাথে 10 যোগ করলে পাচ্ছি 19, তার মানে 24/19 অংশ। তার মানে তিনি ধান এবং সবজি চাষ করলেন হচ্ছে 24/19 অংশ। তার মানে এখন আমরা পতিত রাখলেন কতটুকু সেটা বের করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণ জমি থেকে যদি আমরা ধান এবং সবজি যতটুকু চাষ করেছেন সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কতটুকু পতিত রাখলেন সেটা আমরা বের করতে পারবো। এজন্য দেখো আমি লিখেছি যে পতিত রাখলেন 1 বিয়োগ 24/19 অংশ। তাহলে এখানে আমরা এই একটাকে আমরা লব ধরবো এবং তার নিচে কিন্তু হর হিসেবে 1 আছে, তাহলে 1 এবং 24-এর লসাগু হচ্ছে 24। তাহলে এখন আমরা যদি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 24 বিয়োগ 19। তাহলে 24 থেকে 19 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, তার মানে 24/5 অংশ হচ্ছে তিনি পতিত রাখলেন। তার মানে এখন আমরা পতিত জমির পরিমাণটা বের করতে পারবো, অর্থাৎ আমরা পতিত জমির পরিমাণ লিখবো 250 এর 24/5%। অর্থাৎ এই 250টা আমাদের কি ছিল, এই 250টা হচ্ছে তার 250% জমির, যেহেতু বলছে
এজন্য আমরা এখানে 250 এর 24/5% লিখেছি। তাহলে এখন আমরা কি করছি দেখো, এখন আমরা 2 দ্বারা উপরে নিচে ভাগ করছি, তাহলে 250 কেটে উপরে লিখেছি হচ্ছে 125 এবং 24 কেটে নিচে লিখেছি হচ্ছে 12। তার মানে এখন আমরা কি পাচ্ছি, উপরে 5 এর সাথে 125 গুণ দিলে পাচ্ছি 625 এবং নিচে পাচ্ছি 12, তার মানে 12/625%। এখন আমি যদি 12 দ্বারা 625 কে ভাগ করি এবং এটাকে যদি সমস্ত আকারে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে 52 সমস্ত 12/1%। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের প্রতিটি জমির পরিমাণ হচ্ছে 52 সমস্ত 12/1%। তারপরে দেখো আমাদের প্রশ্নে কি বলা ছিল খতে, যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করলেন। তার মানে এখন আমরা যদি সমাধান করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে কি লিখবো, যেহেতু তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন, সেহেতু আমরা এখানে শুরুতে লিখবো যে যেহেতু 8/3 ছোট 12/5, অর্থাৎ কি তিনি যেহেতু ধানের চেয়ে সবজি চাষ বেশি করলেন, সুতরাং এখন আমরা লিখতে পারবো যে ধানের চেয়ে সবজি বেশি চাষ করলেন কত, সেটা এখন আমরা কি করব, বেশি থেকে কমটা বিয়োগ দিব, অর্থাৎ 12/5 থেকে আমরা কি করব, 8/3 বিয়োগ করব, অর্থাৎ 12/5 বিয়োগ 8/3 অংশ জমিতে। তার মানে এখন আমরা যদি 8 এবং 12 লসাগু বের করি, তাহলে পাবো হচ্ছে 24। তারপর আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করে পাচ্ছি 10 বিয়োগ 9, তার মানে এত অংশ জমিতে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে পাচ্ছি কত, 1। তার মানে 24/1 অংশ জমিতে, অর্থাৎ তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন কত অংশ জমিতে, 24/1 অংশ জমিতে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি ছিল, যে সবজির বিক্রয় মূল্য ধানের চেয়ে 2400 টাকা বেশি, এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা ছিল। তাহলে আমরা লিখতে পারি যে 24/1 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য কত, 2400 টাকা। যেহেতু তিনি ধানের চেয়ে সবজি বেশি চাষ করেছেন কত, 24/1 অংশ জমিতে, তার মানে আমরা লিখতে পারি যে 24/1 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য হচ্ছে কত, 2400 টাকা। সুতরাং আমরা এখন লিখবো যে 1 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য আরো কম হবে, অর্থাৎ আমরা ভাগ করবো, অর্থাৎ লিখবো 2400 গুণ 24/1। অর্থাৎ এখানে দেখো 24/1 ছিল, সেটা কিন্তু ডান পাশে এসে কি হয়ে গেছে, এটা বিপরীত ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ হরটা লব লবটা হয়ে গেছে। তারপর এখন আমরা ফাইনালি লিখবো, সুতরাং 12/5 অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য হচ্ছে আরো বেশি, অর্থাৎ 2400 গুণ 24 গুণ 5/12। তাহলে এখন আমরা দেখবো কি করেছি, এখন আমরা 12 দ্বারা যদি উপরে নিচে ভাগ করি, তাহলে 12 কেটে নিচে লিখবো 1 এবং 24 কেটে উপরে লিখবো 2। তার মানে এখন 2400 সাথে 2 এবং 5 গুণ করলে আমরা কত পাচ্ছি, 24,000 টাকা। সুতরাং মোট 24,000 টাকার সবজি বিক্রি করেছিলেন। কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে তিনি মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন, তাহলে আমরা লিখবো যে তিনি মোট 24,000 টাকার সবজি বিক্রি করেছিলেন। তারপর গতে কি বলা ছিল, গতে দেখো কি বলা আছে, যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। অর্থাৎ এখানে সম্পূর্ণ জমির কথা বলা আছে। তার মানে এখানে আমরা গতে লিখবো যে যেহেতু 24/1 অংশ জমিতে ধান চাষ কম করায় ধানের মূল্য কি হয়, 2400 টাকা কম হয়। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 24/1 অংশ জমিতে ধানের মূল্য কত, 2400 টাকা। সুতরাং 1 অংশ জমির ধানের মূল্য 1 বা তোমরা সম্পূর্ণ লিখতে পারো, অর্থাৎ 1 বা সম্পূর্ণ জমির ধানের মূল্য আরো বেশি হবে, অর্থাৎ আমরা এখানে গুণ করবো, অর্থাৎ 2400 গুণ 24/1। তাহলে 2400 সাথে যদি 24 গুণ দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 57,600 টাকা। সুতরাং এখন আমরা বলতে পারি কি, সম্পূর্ণ জমির ধান 57,600 টাকায় বিক্রয় করতে পারবেন। আশা করি তোমরা সৃজনশীল অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।